গুড আফটারনুন প্রত্যেককে। যারা যারা ক্লাসে এসে গেছো একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। শোনা যাচ্ছে? ওকে। কারা প্রথমবার এই ক্লাসে জয়েন করেছো? আগে কোনো সিএ ক্লাসে জয়েন করোনি পেড ব্যাচে, ফার্স্ট টাইম জয়েন করেছো কতজন আছো? ওকে, ক্যাপসুল ব্যাচে ফার্স্ট ক্লাস করছো, ঠিক আছে। ওকে, গুড আফটারনুন, ভালো আছি। তো দেখো, অনেকদিন পর, প্রায় দীর্ঘ এক সপ্তাহ পর তোমাদের আবার ক্লাস হচ্ছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের। কালকে আরো একটা ক্লাস আছে। কালকে ক্লাস হবে তোমাদের সকাল 10টা থেকে এই এই প্ল্যাটফর্মে, মানে আড্ডা 24/7-এ, আর আজকে 12টা থেকে। তো প্রতি শনিবার দিন 12টা থেকে ক্লাস থাকে, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে ক্লাস থাকে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকের দিনটা সম্পর্কে আমরা একটু জেনে নিই, তারপর আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে যাব। তো আজকের দিনটা 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি দিনটাকে আমরা কি ডে হিসেবে পালন করি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করি। তো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমরা পালন করে থাকি 21শে ফেব্রুয়ারি দিনটাকে। তো 21শে ফেব্রুয়ারি দিনটাকে কেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হয়? কারণ 1952 সালে বাংলাদেশের ঢাকাতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা আন্দোলন করে এবং সেই ছাত্রদের ওপর লাঠিচার্জ করা হয়। সেই ছাত্রদের মধ্যে কিছু ছাত্র মারা যান। তো তাদের কথা স্মরণ করে 1999-এ, মানে 1999 সালে ইউনেস্কো থেকে ঘোষণা করা হয় 21শে ফেব্রুয়ারি এই দিনটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালন করা হবে। এবং 2000 সাল থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারির দিনটাকে সমগ্র গোটা বিশ্বে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হয়ে থাকে। এবার এই যে মাতৃভাষা এটা শুধুমাত্র যোগাযোগের একটি মাধ্যম বা কমিউনিকেশনের মাধ্যম তা কিন্তু নয়। মাতৃভাষার মধ্য দিয়ে কোনো একটা শিশুর বিকাশ হয়। মাতৃভাষা আমাদের সংস্কৃতিকে, আমাদের কালচারকে, আমাদের শিল্পকে বহন করে নিয়ে যায়, ঠিক আছে। তো সংস্কৃতি, কালচার, শিল্প এগুলোকে বহন করে নিয়ে যায় মাতৃভাষার মধ্যে দিয়ে একটি শিশুর পূর্ণাঙ্গ বিকাশ হয়। মাতৃভাষার প্রয়োজনীয়তা কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে রয়েছে। ওকে। তো 1999 সালে ইউনেস্কো থেকে ঘোষণা করা হয়, ঠিক আছে। 1999 সালে ইউনেস্কো থেকে ঘোষণা করা হয়। আর 2000 সাল থেকে মাতৃভাষা দিবস পালন করা হয়ে আসছে গোটা বিশ্বে 21শে ফেব্রুয়ারি দিনটাকে। বোঝা গেল? আচ্ছা, 28 ফেব্রুয়ারি আসছে ন্যাশনাল সায়েন্স ডে, একদমই। 27শে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে, একদমই। 19শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী। 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। আচ্ছা, ওকে। যুবসাথীর প্রকল্পর ফর্ম ফিল আপ চলছে। আচ্ছা, যুবসাথী বলে একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে। তো সেই প্রকল্পটি কাদের জন্য? যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে, যারা মাধ্যমিক পাশ করেছে এবং বেকার, তাদের জন্য 1,500 টাকা করে, সেই সমস্ত তরুণদের জন্য 1,500 টাকা করে সরকার দেবে যারা বেকার তাদেরকে। আচ্ছা, এরপর দেখো যে নিউজটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এআই ইম্প্যাক্ট সামিট 2026। এই এআই ইম্প্যাক্ট সামিটের প্রচন্ড ইম্পর্টেন্স রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে, পরীক্ষার মধ্যে। তো দেখো কি লেখা আছে, একটু আমরা শুনে নিই। দ্য ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 ইজ শিডিউল ফর February 16 to 20,
2026। তো 2026 সালে এআই ইম্প্যাক্ট সামিট এটা কোথায় হয়েছে? এটা হয়েছে নিউ দিল্লির ভারত মণ্ডপমে। কবে হয়েছে? ফেব্রুয়ারির 16 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। তো ফেব্রুয়ারি 16 থেকে 20 পর্যন্ত 2026 সালে নিউ দিল্লির ভারত মণ্ডপমে 5 দিনের এআই ইম্প্যাক্ট সামিট হয়েছে। ঠিক আছে? তো দ্য প্রিমিয়ার 5-day ইভেন্ট ফোকাসেস অন এআই ফর পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রোগ্রেস। তো এইবার যে এআই সামিটটা করা হয়েছে, সেই এআই সামিটের মধ্য দিয়ে পিপল, যাতে মানুষের জীবনকে আরো উত্তরণ করা যায়, পিপলদের, জনগণের জীবনকে আরো যাতে বেটার করা যায়, প্ল্যানেট, আমরা যে প্ল্যানেটে আছি সেটাকে যাতে আরো বেটার করা যায়, এবং তার সাথে সাথে সবার যাতে প্রোগ্রেস হয়, এই 3টে জায়গার উপর কিন্তু সব থেকে বেশি ফোকাস করা হয়েছে। ওকে, তো আমাদের এই জায়গাটা জানতে হবে। কি কি জানতে হবে? কবে ছিল ডেটটা? ফেব্রুয়ারি 16 থেকে ফেব্রুয়ারির 20 পর্যন্ত 5 দিন ধরে হয়েছে। কোথায় হয়েছে? নিউ দিল্লির ভারত মণ্ডপমে। আচ্ছা, এরপর দেখো সিগনিফিকেন্স। ফার্স্ট মেজর গ্লোবাল এআই সামিট ইন গ্লোবাল সাউথ। তো সাউথের দিকে, গ্লোবাল সাউথ এশিয়াতে কিন্তু ফার্স্ট এই এআই ইম্প্যাক্ট সামিট হলো, ইন্ডিয়াতেও হলো। ওকে, আচ্ছা, কি টপিকস? এআই গভর্নেন্স, আমাদের গভর্নেন্স সিস্টেমের মধ্যে এআই কে ইউজ করে কিভাবে নাগরিকদের আরো বেটার সার্ভিস দেওয়া যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে। এআই এর মাধ্যমে কিভাবে ইনোভেশন করা যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর কিন্তু এই এআই সামিটে আলোচনা করা হয়েছে। এআই ইম্প্যাক্ট সামিট, নামটা শুনলেই বুঝতে পারছো যে এই যে সামিট, এআই সামিট, এটা কতটা ইম্প্যাক্ট ফেলছে মানুষের জীবনে, মানুষের জীবনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা নিয়েই কিন্তু আলাপ আলোচনা, যেটা ফার্স্ট টাইম সাউথ গ্লোবালে কিন্তু হলো, ইন্ডিয়াতেও হলো 16 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত নিউ দিল্লির ভারত মণ্ডপমে। ঠিক আছে? পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রোগ্রেস, এই 3টে জায়গার উপর কিন্তু সব থেকে বেশি ফোকাস করা হয়েছে 5 দিনের এই এআই সামিটে। বলো, সবাই বুঝতে পেরে গেছো? এই দুটো নিউজ ভেরি ইম্পর্টেন্ট, 21 ফেব্রুয়ারি এবং এআই ইম্প্যাক্ট সামিট। 28 আগস্ট অনেক দেরি আছে। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? ভেরি গুড। চলো নেক্সট এবার আমরা চলে আসি। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের আমি একটু বলে দিই, যারা একদম নতুন, ঠিক আছে, তাদের জন্যই মূলত। দেখো, আমাদের কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের মধ্যে দিয়েও তুমি কিন্তু যদি কন্টিনিউ ওয়েবসাইটটাকে ভিজিট করো, তাহলে কিন্তু অনেক কিছু নতুন নতুন ইনফরমেশন জানতে পারবে, অনেক কিছু নতুন নতুন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব সহজেই জানতে পারবে। ঠিক আছে? এসএসসি ফাউন্ডেশন ব্যাচের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এর বই তো দেওয়া হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তুমি গুগলে গিয়ে সার্চ করবে আড্ডা 24/7 সিএ, এটা সার্চ করে দেবে। আড্ডা 24/7 সিএ, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স টুডে বলে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমেই চলে এসছে লিঙ্ক, এটাতে ক্লিক করে দেবে। দেখবে একটা ওয়েবসাইট খুলে গেছে। এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু সমস্ত লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। ঠিক আছে? এবং এই যে জায়গাটা, এই জায়গাটা তুমি যদি একটু ভালো করে দেখো, তুমি অনেক কিছু নতুন ইনফরমেশন জানতে পারবে। ঠিক আছে? ধরো তুমি কোনো স্টেট নিউজ, তো স্টেট নিউজের দিক থেকে দেখো অন্ধ্রপ্রদেশ, আসাম, ঠিক আছে, গুজরাট, ঠিক আছে, তারপরে মধ্যপ্রদেশের বাজেট, লোসার ফেস্টিভ্যাল হয়েছে 2026-এ, কোথায় হয়েছে, কি জন্য হয়েছে, কেন হয়েছে। ঠিক আছে? তো এইরকম তুমি প্রচুর কিন্তু নিউজ পরপর জানতে পারবে। এবার যদি কারো ইংরেজিতে পড়তে অসুবিধে হয়, তুমি এখানে জাস্ট 3টে ডট আছে, এই 3টে ডটে ক্লিক করে তুমি যদি ট্রান্সলেট অপশনে ক্লিক করে দাও, তাহলে তুমি দেখবে বাংলা অপশন এসছে, বাংলা ট্রান্সলেট করে নিলে এটা কিন্তু পুরোপুরি বাংলাতেও ট্রান্সলেশন হয়ে যাবে। ঠিক আছে? তো অন্ধ্রপ্রদেশ ইন্ডিয়ার লার্জেস্ট 8175 কোর লিথিয়াম ব্যাটারি গিগা ফ্যাক্টরি তৈরি করেছে। তো লিথিয়াম ব্যাটারির গিগা ফ্যাক্টরি তৈরি করেছে কোথায়? অন্ধ্রপ্রদেশ তৈরি করেছে, তার জন্য 8175 কোটি টাকা খরচ হচ্ছে। ঠিক আছে? তো এই টাইপের যে নিউজগুলো, এগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। স্পোর্টস রিলেটেড নিউজ, তার সাথে সাথে বিজনেস নিউজ, ইকোনমি নিউজ, র্যাঙ্কস রিপোর্ট, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস রিলেটেড নিউজ, অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড নিউজ, ডিফেন্স রিলেটেড নিউজ, সায়েন্স রিলেটেড নিউজ, সামিটস রিলেটেড নিউজ। দেখো, সামিটে ক্লিক করলে তুমি এখানে এআই সামিট সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু পেয়ে যাবে। পিএম মোদি আনভিলস ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপো 2026। ওকে, ইন্ডিয়া টু হোস্ট ফার্স্ট এভার গ্লোবাল সাউথ এআই ইম্প্যাক্ট সামিট 2026। ঠিক আছে?
বোঝা গেল? তো এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম এই ওয়েবসাইটটাও মাঝে মাঝে কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। হ্যাঁ, এখান থেকে এসএসসি রেলের এক্সামে আসবে, অবশ্যই অবশ্যই আসবে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, CJ-1000 এটি কোন দেশ দ্বারা তৈরি করা একটি রোড মোবাইল মিসাইল? কি হবে আমাদের রাইট অ্যান্সার? প্রত্যেক অ্যান্সার দিয়ে দাও। দেখো, CJ-1000 এই যে মিসাইলটা, এই মিসাইলটার পরিসীমা হচ্ছে 2500 কিলোমিটার। ঠিক আছে, এটার পরিসীমা কত? 2500 কিলোমিটার। 2500 কিলোমিটার হচ্ছে এটার পরিসীমা। তো CJ-1000 এই যে মিসাইলটা, এটা কোন দেশ থেকে তৈরি করা হয়েছে? এটা তৈরি করা হয়েছে চীন থেকে। চীনের ক্যাপিটালের নাম কি? বেজিং। চীনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মান্ডারিন। চীন থেকে কিন্তু এই CJ-1000 এই মিসাইলটাকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই এখান থেকে আরআরবি গ্রুপ ডি এক্সাম দাও, এসএসসির এক্সাম দাও, যে কোনো এক্সাম দাও, এখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। সম্প্রতি খবরে দেখতে পেয়েছি জিব্রাল্টার প্রণালী, এটা কোন দুটো মহাদেশকে পৃথক করে? সম্প্রতি খবরে আমরা দেখতে পেয়েছি জিব্রাল্টার প্রণালী, এটি কোন দুটো মহাদেশকে পৃথক করে? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করে। ইউরোপ এবং আফ্রিকা। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। ভারত সরকার প্রথমবার সমর্থন জানিয়েছে এই লাইসোসোমাল স্টোরেজ ডিসঅর্ডার ন্যাশনাল বায়োব্যাংককে। তো ন্যাশনাল বায়োব্যাংক একটি তৈরি করা হয়েছে লাইসোসোমাল স্টোরেজ ডিসঅর্ডারের জন্য, জাতীয় বায়োব্যাংক তৈরি করা হয়েছে। তো সেটা কোন রাজ্যে চালু করা হয়েছে? ভারতের প্রথম সরকার সমর্থিত লাইসোসোমাল স্টোরেজ ডিসঅর্ডারের জন্য জাতীয় বায়োব্যাংক কোন রাজ্যে চালু করা হয়েছে? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গুজরাট। একদম, গুজরাটের আহমেদাবাদে ভারতের প্রথম সরকার সমর্থিত লাইসোসোমাল স্টোরেজ ডিসঅর্ডারের জন্য জাতীয় বায়োব্যাংক কোন রাজ্যে চালু করা হয়েছে? গুজরাট রাজ্যে চালু করা হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী কে? গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নেক্সট আমরা চলে আসি। আচ্ছা, এটার প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, এটাও খুব ভালো কোশ্চেন। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ইউএল পিন ব্যবস্থা বাস্তবায়নকারী ভারতের 29তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দেখো, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ইউএল পিন ব্যবস্থা বাস্তবায়নকারী ভারতের 29তম রাজ্য হয়ে উঠেছে? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের দিল্লি। ঠিক আছে, তো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ইউএল পিন ব্যবস্থা বাস্তবায়নকারী ভারতের 29তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল? দিল্লি হবে রাইট অ্যান্সার। দেখো, ভূমি
যেগুলো রয়েছে, জমি যেগুলো রয়েছে সেগুলোকে জরিপ করার জন্য, যেরকম আমাদের একটা আধার কার্ডে ইউনিক নাম্বার থাকে না, প্রত্যেকের আধার কার্ডে ইউনিক নাম্বার, সেরকম প্রত্যেকটা জমির একটা ইউনিক নাম্বার রয়েছে। সেই জমির ইউনিক নাম্বার দিয়ে খুব সহজেই কিন্তু কার কতটা জমি রয়েছে বা কোন জমিটা কতটা রয়েছে সেইটা আইডেন্টিফাই করা যায়। তো এর ফলে কি হয়, মামলা মোকদ্দমা কম হয়। এর ফলে কি হয়, এর ফলে জমি সংক্রান্ত যদি কোনো মামলা থাকে সেটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করা সম্ভব হয়। তো তার জন্য এই ইউএল পিনটা চালু করা হয়েছে এবং এটা 29তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দিল্লিতে চালু করা হয়েছে রিসেন্টলি। আচ্ছা, জিকে জিএস এর জন্য কি করবে আমি বলে দিচ্ছি। লাখপতি দিদি উদ্যোগ, এটা কোন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত? কালকে ক্লাস হবে, হ্যাঁ কাল ক্লাস হবে সকাল 10টায়। জিকে জিএস এর জন্য কি করবে আমি একটু জানিয়ে দিচ্ছি। দেখো জিকে জিএস এর জন্য কি করবে। জিকে জিএস এর জন্য প্রত্যেকটা, দেখো আমাদের জিকে জিএস এর সাবজেক্ট কি কি আছে। আমাদের জিকে জিএস এর সাবজেক্ট আছে, দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার। যদি সব মিলিয়ে দেখি প্রায় 10টা সাবজেক্ট আছে। তার মধ্যে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো থেকেই বেশি কোশ্চেন আসে। পলিটি, ইকোনমির নির্দিষ্ট কিছু চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ওভারঅল সমস্ত জায়গা থেকে সায়েন্সের কোশ্চেন আসে। সায়েন্সের টিচাররা তোমাদের বলে দেবেন। এইবার দেখো, আমি প্রথমেই বলবো জিকে জিএস এ যদি কেউ উইক থাকো, কেউ যদি স্ট্রং হতে চাও, তার জন্য কি করবে, একটা একটা সাবজেক্টকে স্টার্ট করো। ঠিক আছে, একটা একটা সাবজেক্ট মানে ধরে নাও তুমি প্রথমে স্ট্যাটিক জিকেটাকে স্টার্ট করলে, তো তুমি পুরো টার্গেট করে নাও যে আমি আগামী এক সপ্তাহ স্ট্যাটিক জিকেই পড়বো, 3 ঘন্টা করে পড়বো, 7 দিন পড়বো, 21 ঘন্টা আমি স্ট্যাটিক জিকে পড়বো। 21 ঘন্টা স্ট্যাটিক জিকে পড়া মানে প্রায় স্ট্যাটিক জিকে তুমি 50-60% রেডি করে নিতে পেরেছো। 21 ঘন্টা স্ট্যাটিক জিকে পড়ছো, তার সাথে তুমি অঙ্ক, ইংরেজি, অন্যান্য সাবজেক্ট পড়তে থাকো, জিকে জিএস এর অন্যান্য সাবজেক্ট বাদ দাও। স্ট্যাটিক জিকেটা কমপ্লিট হলে এক সপ্তাহ পর তারপর তুমি স্টার্ট করে দাও হিস্ট্রি। এটাও স্ট্যাটিক জিকেটাকে এইবার রিভিশনে রেখে, স্ট্যাটিক জিকেটাকে এইবার রিভিশনে রেখে তোমাকে হিস্ট্রিটাকে স্টার্ট করতে হবে। হিস্ট্রি এক সপ্তাহ পড়ো, স্ট্যাটিক জিকেকে রিভিশনে রেখে, যা যা স্ট্যাটিক জিকে পড়েছো সেটাকে রিভিশনে রেখে হিস্ট্রিটাকে স্টার্ট করো। এক সপ্তাহ হিস্ট্রি পড়ার পর হিস্ট্রি স্ট্যাটিক জিকেটাকে রিভিশনে রেখে তুমি পলিটি স্টার্ট করে দাও। এক সপ্তাহ পলিটি পড়ো। আবার পলিটি কমপ্লিট করার পর হিস্ট্রি, স্ট্যাটিক জিকে, পলিটি এই তিনটেকে রিভিশনে রেখে নেক্সট আরেকটা সাবজেক্ট স্টার্ট করো। ঠিক আছে, এর সাথে সাথে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে থাকো, খবরের কাগজ পড়ার মতো করে। এইভাবে যদি তুমি এগোতে থাকো তাহলে তুমি দেখবে যে পুরো 3 মাস পর তোমার প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রং একটা জোন তৈরি হয়ে গেছে। বোঝাতে পারছি? বলো বুঝতে পারলে? হ্যাঁ, কালকে সকাল 8টায় ক্লাস হবে। তো এই প্রসেসে যদি কেউ পড়াশুনো করো, তুমি গ্যারেন্টি দিচ্ছি আমি, তোমার যে জিকে জিএসসি উইক জোন আছে সেটা স্ট্রং হবেই হবে। হ্যাঁ স্যার, আমি ওইভাবেই করেছি একদম। আমরা কি করি, আমরা সমস্ত সাবজেক্ট একসাথে পড়তে চাই। সমস্ত সাবজেক্টকে তুমি একসাথে কখনোই আয়ত্তের মধ্যে আনতে পারবে না। একটা একটা সাবজেক্ট স্টার্ট করো। সেই সাবজেক্টটাকে যদি তুমি ছেড়ে দাও, তুমি স্ট্যাটিক জিকে কমপ্লিট করার পর স্ট্যাটিক জিকে পুরো বন্ধ করে যদি হিস্ট্রি স্টার্ট করো, স্ট্যাটিক জিকে ভুলে যাবে। স্ট্যাটিক জিকে কে রিভিশনে রেখে তোমাকে হিস্ট্রি করতে হবে। হিস্ট্রি স্ট্যাটিক জিকে কে রিভিশনে রেখে তোমাকে পলিটি করতে হবে। রিভিশন মানে যেটা তুমি পড়েছো ওটাকেই জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে কি থাকবে, মাথায় থাকবে। এইভাবে ফলো করো। রিঙ্কু বলছে থ্যাংক ইউ স্যার, আজ থেকেই ফলো করবো। এইভাবে ফলো করো। আমাকে তুমি 30 দিন পর রেজাল্ট বলো, ঠিক আছে? 30 দিনে তোমার অন্তত 4টে সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে। প্রতি সপ্তাহে যদি একটা করে সাবজেক্টকে কভার করো, 4 7 28, তো 1 মাসের মধ্যে 4টে সাবজেক্ট কভার হয়ে যাবে। ফার্স্ট তুমি স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, পলিটি আর ইকোনমি। এবার ইকোনমির ক্ষেত্রে দেখো, পলিটির কয়েকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, ইকোনমির কয়েকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, হিস্ট্রির বেশ কিছু চ্যাপ্টার ইম্পর্টেন্ট, তার মধ্যে মডার্ন থেকে বেশি কোশ্চেন আসে। স্ট্যাটিক জিকের সমস্তটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে আর্ট এন্ড কালচারের জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। এইভাবে যদি তুমি স্টার্ট করে দাও, তুমি 30 দিন পর আমাকে বলবে তোমার কতটা রেডি হয়ে গেছে। 4টে সাবজেক্টই রেডি হয়ে যাবে। ঠিক আছে, ভেরি গুড। তো দেখো, লাখপতি দিদি এটা একদম মেয়েদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠানোর একটি স্কিম, যেটা ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত, এটা নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের থেকে কিন্তু সম্পর্কিত। লাখপতি দিদি স্কিম।
নেক্সট আমরা যদি চলে আসি, সম্প্রতি খবরে দেখতে পেয়েছি গালাথিয়া বালা সুব্রামানিয়ানি, এটি কি? স্যার এটা কিভাবে পাবো, কোনটা? স্যার আমি 4টে সাবজেক্ট পড়ি। বা খুব ভালো। এনডিবিসি তে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো 7-8 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার আসতে পারে, 10 নম্বরও আসতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকম ভাবে ডিপেন্ড করে, ওরকম ভাবে একদম ফিক্সড কোনো নাম্বার নেই। দেখো কাঁকড়ার একটা নতুন প্রজাতি হচ্ছে গালাথিয়া বালা সুব্রামানিয়ানি। এটা লাক্ষাদ্বীপে গবেষকরা প্রবাল প্রাচীরের মধ্যে ছোট ছোট কাঁকড়া পেয়েছে, সেটারই নাম হচ্ছে গালাথিয়া বালা সুব্রামানিয়ানি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট কোন মহাকাশ সংস্থার একটি মিশন? এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট ইজ এ মিশন অফ হুইচ স্পেস এজেন্সি? এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট এটি কোন মহাকাশ সংস্থার একটি মিশন? দেখো এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট এটা ইউরোপীয় মহাকাশ সংস্থার একটি মিশন, এবং এই ইউরোপীয় মহাকাশ সংস্থার যে মিশনটা সেটা হচ্ছে এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট। এটা কি মিশন? এটা হচ্ছে আমাদের পৃথিবীর আশেপাশে যে সমস্ত নক্ষত্রগুলো আছে কাছাকাছি, সেই সমস্ত নক্ষত্রগুলোকে পর্যবেক্ষণ করা, সেই নক্ষত্রের যে গ্রহাণুগুলো রয়েছে, নক্ষত্রকে কেন্দ্র করে যেগুলো উপগ্রহ রয়েছে, গ্রহাণু রয়েছে, সেগুলোর ওপর পর্যবেক্ষণ করার জন্যই কিন্তু ইউরোপীয় মহাকাশ সংস্থা এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট এটা চালু করে। এবং বলতে পারো যে এই এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট এটা ইএসএ থেকে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে চালু করা হয়েছে। নাসা এটা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো ভারতের, জাস্কা জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। নেক্সট আমরা চলে আসি, আমার গ্রুপ ডি এক্সামে 19টা দিয়েছিল, একদমই অনেকেই 19টা 20টা কোশ্চেনও পেয়েছে, ঠিক আছে? শাহপুর কান্দি বাঁধ প্রকল্প এটা সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন নদীর তীরে অবস্থিত? শাহপুরি কান্দি বাঁধ প্রকল্প এটা সম্প্রতি খবরে এসেছে এটি কোন নদীর তীরে অবস্থিত? এটা রবি নদীর তীরে অবস্থিত, রবি নদীর তীরে। শাহপুর কান্দি বাঁধ প্রকল্প এটা সম্প্রতি খবরে এসেছে, তো এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা রবি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? পাঠানকোট বলে একটি জেলা আছে, সেই পাঠানকোট জেলায় রবি নদীর তীরে শাহপুর কান্দি বাঁধ প্রকল্প অবস্থিত। এটা সম্প্রতি খবরে এসছে রবি নদীর জল প্রচন্ড পরিমাণে বেড়ে যাওয়ার কারণে শাহপুর কান্দি বাঁধ প্রকল্প এটি খবরে এসছে। রবি রিভারটা কোথায়? এটা জম্মু কাশ্মীরে। নেক্সট আমরা চলে আসি, ভারতে প্রথমবারের মতো কোন রাজ্য জোয়ারের জন্য যে বন্যা হয়েছে সেটাকে একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে? পাঠানকোট কোথায়? জম্মু কাশ্মীর। ভারতে প্রথমবারের মতো কোন রাজ্য সরকার জোয়ারের বন্যাকে রাজ্য নির্দিষ্ট দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে? রাইট অ্যান্সার হচ্ছে কেরালা, ঠিক আছে? কেরালা। ভারতে প্রথমবারের মতো যে রাজ্য, কোন রাজ্য সরকার জোয়ারের বন্যাকে রাজ্যের নির্দিষ্ট দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে? কেরালা, ঠিক আছে? ভোটের কারণে কি এনডিবিসি ইউজি পেছবে? এই সংক্রান্ত তথ্য, একদম আপডেটেড তথ্য তুমি সুদীপ্ত স্যারের কাছ থেকেই পাবে, ঠিক আছে? তুমি একটু স্যারকে জিজ্ঞেস করো, তো স্যারই বলে দেবেন, ঠিক আছে? বা আমি স্যারকে জিজ্ঞেস করে তোমাদের বলে দেবো। দেখো কেরালা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, অমাবস্যায় প্রচন্ড নদীর জল বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটাকে প্রাকৃতিক দুর্যোগের জন্য ফার্স্ট টাইম কিন্তু ঘোষণা করেছে কেরালা রাজ্য। ভিক্টোরিয়ার হ্রদ এটি কোন মহাদেশের বৃহত্তম হ্রদ? এই যে ভিক্টোরিয়ার হ্রদ এটি কোন মহাদেশের বৃহত্তম হ্রদ? আচ্ছা আচ্ছা, অবশ্যই জানাবো। ভিক্টোরিয়ার হ্রদ এটি কোন মহাদেশের বৃহত্তম হ্রদ? ভিক্টোরিয়ার হ্রদ হচ্ছে আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ। ভিক্টোরিয়ার হ্রদ এটি আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ
এবং এটি সম্প্রতি খবরে এসছে ভিক্টোরিয়ার হ্রদের জল প্রচুর পরিমাণে দূষিত হয়ে গিয়েছিল, তো তার জন্যই কিন্তু এটা খবর এসছে। তো সম্প্রতি খবরে দেখতে পাওয়া ভিক্টোরিয়ার হ্রদ এটি কোন মহাদেশের বৃহত্তম হ্রদ? এটা আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ। নেক্সট আমরা চলে আসি, কোন কমিটির সুপারিশে লিড ব্যাংক স্কিম চালু করা হয়েছে? কোন কমিটির সুপারিশে লিড ব্যাংক স্কিম চালু করা হয়েছে? তো দেখো, যে কমিটির সুপারিশে লিড ব্যাংক স্কিম চালু করা হয়েছে সেই কমিটির নাম নরিমান কমিটি। নরিমান কমিটি, ঠিক আছে, নরিমান কমিটি। 2026 সালের ফেব্রুয়ারিতে মিয়া আমর মোটলি ইনি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? 2026 সালের ফেব্রুয়ারি মাসে মিয়া আমর মোটলি ইনি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? কিউবা, বার্বাডোস, গয়ানা, জামাইকা। তো রাইট অ্যান্সার কি হবে? এই মিয়া আমুর মুটলি ইনি যে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন সেই দেশের নাম হচ্ছে বার্বাডোস। ওকে, বার্বাডোস হচ্ছে রাইট অ্যান্সার। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু অভিনন্দনও জানিয়েছেন বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মুটলিকে। তিনি 30টা সিটেই জয়ী হয়েছেন, 30-0 হয়ে গেছে, তিনি 30টা ভোটই পেয়েছেন। নেক্সট আমরা চলে আসি, রাজাজি জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? রাজাজি জাতীয় উদ্যান এটি উত্তরাখণ্ড জেলাতে অবস্থিত, রাজাজি জাতীয় উদ্যান। এবং উত্তরাখণ্ড জেলা বলছে, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত রাজাজি জাতীয় উদ্যান। আমাদের দেশে জাতীয় উদ্যানের সংখ্যা 107, ঠিক আছে। আর লাস্ট জাতীয় উদ্যানের নাম হচ্ছে শিমলিপাল জাতীয় উদ্যান, ঠিক আছে। কেন এটি খবরে এসছে তার কারণ হচ্ছে রাজাজি জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে একটি রাস্তা তৈরি করার অনুমতি দিয়েছে বা নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে একটা শর্ত দিয়ে দিয়েছে, এই রাস্তার মধ্য দিয়ে কোনো বাণিজ্যিক যানবাহন কিন্তু বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না। তো রাজাজি জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। টোটাল রামসার সাইট 96 নয় 98, 98টা রামসার সাইট রয়েছে, ঠিক আছে, 98টা রামসার সাইট রয়েছে। উত্তরপ্রদেশের পাটনা বার্ড স্যাংচুয়ারি, ঠিক আছে, আর গুজরাটের আরেকটা রামসার সাইট রিসেন্টলি অ্যাড হয়েছে। আচ্ছা দেখো, কোন প্রতিষ্ঠান ভারতের প্রথম ফেস ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম চালু করার ঘোষণা করেছে? মধ্যপ্রদেশে 9টা টাইগার রিজার্ভ রয়েছে, একদম। ছাড়িধান্ত, একদম গুজরাটে ছাড়িধান্ত। দেখো, যে প্রতিষ্ঠান ভারতে প্রথম ফেস ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম চালু করেছে এটা রাইট অ্যান্সার হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নিউ দিল্লি। তো নিউ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে এই ফেস ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করা হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেন এই ফেস ট্রান্সপ্ল্যান্ট করার প্রধান উদ্দেশ্য কি? দেখো, প্রচুর মানুষজন আছে যাদের মুখ পুড়ে গেছে, ঠিক আছে, বা অ্যাসিড অ্যাটাকের জন্য অনেক মেয়ের কি হয়, তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো তাদের জন্যই মূলত এই ফেস ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম চালু করেছে ভারতবর্ষে প্রথমবার, ঠিক আছে। তো কোন প্রতিষ্ঠান ভারতের প্রথম ফেস ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম চালু করার ঘোষণা করেছে? অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নিউ দিল্লি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নিউ দিল্লি থেকে ভারতের প্রথম ফেস ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, কপিলাস বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? কপিলাস বন্যপ্রাণী অভয়ারণ্য,
কি হবে রাইট অ্যান্সার? কপিলাস, এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ওকে, কপিলাস বন্যপ্রাণী অভয়ারণ্য এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কারেন্ট অ্যাফেয়ার্স কি ইন্টারেস্টিং করব কি করে? আচ্ছা, আমি আর দুটো কোশ্চেন করিয়ে দিই, তারপরে তোমার কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি সাহেব। নেক্সট আমরা চলে আসি, প্রতি বছর কোনটাকে বিশ্ব ইউনানি দিবস আমরা পালন করি? বিশ্ব ইউনানি দিবস, যেরকম আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা আছে, আয়ুর্বেদিক চিকিৎসা আছে, এবং ইউনানি চিকিৎসা পদ্ধতি। তো ইউনানি দিবস আমরা পালন করি কোন দিনটাকে? এটাও ফেব্রুয়ারির 11 তারিখ। নেক্সট দেখো, 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় বিমান বাহিনী এবং কোন দেশের সঙ্গে একটা যৌথ বিমান মহড়া পরিচালনা হয়েছে? তো ভারতীয় বিমান বাহিনী এবং আরেকটি দেশ যৌথভাবে বিমান মহড়া পরিচালনা করেছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। কি হবে আমাদের রাইট অ্যান্সার? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 2026 সালে ফেব্রুয়ারিতে ভারতীয় বিমান বাহিনী কোন দেশের সাথে যৌথ বিমান মহড়া পরিচালনা করেছে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, থাইল্যান্ড। ভারত এবং থাইল্যান্ড, ঠিক আছে। তো 2026 সালে ফেব্রুয়ারিতে ভারতীয় বিমান বাহিনী কোন দেশের সাথে একটি যৌথ বিমান মহড়া পরিচালনা করেছে? থাইল্যান্ড হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট ক্লাস তুমি দেখো, প্রত্যেকটা সপ্তাহ অনুযায়ী ক্লাস পরপর দেওয়া আছে। ওকে, আচ্ছা এইবার দেখো যে কোশ্চেনটা করেছে সাহেব, যে কিভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে অ্যাট্রাকটিভ করতে পারি, তাই না? কি কোশ্চেন করেছিলে সাহেব? দেখে নিই তোমার কোশ্চেনটা। ইন্টারেস্টিং করবো, তাই তো? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সকে ইন্টারেস্টিং করার জন্য আমি দুটো প্রসেস আমি তোমাদের বলবো। প্রথম হচ্ছে, দেখবে প্রচুর মানুষজন আছে যারা সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজকে খুঁটে খুঁটে পড়ে। তাদের এই নয় যে তারা কোনো পরীক্ষা দেবে, কিন্তু ইন্টারেস্ট আছে বলেই পড়ে, তাই না? তোমরা দেখবে ছোটবেলায়, আমিও ছোটবেলায় এখনো কোনো গল্পের বই, এখন আর সেরকম পড়া হয় না, কোনো গল্পের বই, উপন্যাসের বই বা রহস্য রোমাঞ্চকর উপন্যাস, এগুলো খুব ইন্টারেস্ট নিয়ে নিয়ে পড়তাম। কেন পড়তাম? কারণ ওগুলো পড়ার প্রতি, জানার প্রতি ইন্টারেস্ট থাকতো। তো যে কোনো সাবজেক্টে তোমার যদি ইন্টারেস্ট চলে আসে, যে কোনো সাবজেক্টের ওপর, তাহলেই তুমি কিন্তু সেই সাবজেক্টটাকে খুব কম প্রয়াসে, খুব সহজে, ইজিলি মনে রাখতে পারবে, পড়তে পারবে, কোনো মাথার উপর চাপ পড়বে না। ধরো আমি যদি তোমাকে হিস্ট্রি দিয়ে বোঝাই, ধরে নাও হিস্ট্রির সাবজেক্ট, হিস্ট্রির মধ্যে আছে কি? আমাদের ভারতবর্ষ যবে থেকে সভ্যতা শুরু হচ্ছে, তবে থেকেই আমাদের হিস্ট্রি শুরু হয়ে যাচ্ছে। তো সভ্যতার একদম শুরু থেকে মানুষ আস্তে আস্তে প্রথমে যাযাবর জীবনযাপন করত, তারপরে গুহার মধ্যে বসতি স্থাপন করে, তারপর আস্তে আস্তে কৃষিকাজ শিখলো, লোহার ব্যবহার শিখলো। এইভাবে আস্তে আস্তে মানুষের জীবনযাত্রা কিন্তু এগিয়ে গেছে। সভ্যতা যত এগিয়েছে, মানুষ তত নিজেদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি করেছে। এইভাবে গোটা সভ্যতার ইতিহাসটাই তুমি কিন্তু ইতিহাসের মধ্যে দিয়ে জানতে পারো। ইতিহাসের মধ্যে অনেক ঘটনা রয়েছে। তো সেই সমস্ত জিনিসগুলোর প্রতি তোমার যদি ইন্টারেস্ট চলে আসে, কোন ঘটনার পর কোন ঘটনা ঘটছে, কেন ঘটছে, তার যদি লিঙ্কটাকে তুমি খুঁজে বার করতে পারো, তাহলে দেখবে খুব সহজে তুমি ইতিহাসকে মনে রাখতে পারবে। বোঝাতে পারছি? বুঝতে পারছো তো আমার কথা? যে যে কোনো সাবজেক্টের প্রতি তোমার যদি ইন্টারেস্ট চলে আসে, তাহলেই সেই সাবজেক্টটাকে ভালো করে মনে রাখতে পারবে। ওকে, হিস্ট্রির কথা আমি বললাম। জিওগ্রাফির যদি আমি কথা বলি, জিওগ্রাফি দেখো, জিওগ্রাফি মানে কি? আমাদের ভারতবর্ষের যে ভূপ্রকৃতি আছে, সেই ভূপ্রকৃতিকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। উত্তরে আছে পার্বত্য অঞ্চল, ঠিক আছে, তারপরে সমভূমি অঞ্চল, তারপরে আছে আমাদের ছোটনাগপুরের মানে মালভূমি অঞ্চল রয়েছে, উপকূলীয় সমভূমি অঞ্চল রয়েছে, রাজস্থানে রয়েছে আমাদের মরুভূমি অঞ্চল। তো এই যে বিভিন্ন ভূপ্রকৃতি, বিভিন্ন ভূপ্রকৃতিতে বিভিন্ন রকম মানুষের বসবাস, তাদের বিভিন্ন রকম খাওয়া দাওয়া, সেখানে বিভিন্ন রকম ফসল হয়। ভূপ্রকৃতি অনুযায়ী কিন্তু মানুষের কথা বলার স্টাইল, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায়। এই সমস্ত কিছু ভূগোলের অংশ, ঠিক আছে। জিওগ্রাফির সাথেও হিস্ট্রি কানেক্টেড।
তুমি জিওগ্রাফির সাথেই তো হিস্ট্রি কানেক্টেড না? জিওগ্রাফির সাথে হিস্ট্রিকে কানেক্ট করে যদি পড়তে পারো, দেখবে জিওগ্রাফি হিস্ট্রি দুটো সাবজেক্টই ভালো লাগে। ঠিক একই রকম ভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও ইন্টারেস্টিং করে তুলতে হবে। কিভাবে তুমি ইন্টারেস্টিং করে তুলবে? প্রথম দেখো, তোমাদের যথেষ্ট একটা বয়স হয়ে গেছে, প্রত্যেকেই বয়স কিন্তু 18 বছরের উপরে হয়ে গেছে, সুতরাং প্রত্যেকেই তোমরা কিন্তু ভোট দাও। তো প্রত্যেকের একটা পলিটিক্যাল আইডিওলজি রয়েছে, যদি নাও থাকে নিশ্চয়ই কিছু তো পলিটিক্যাল অ্যাঙ্গেল তো তোমাদের রয়েইছে জীবনের মধ্যে। তো যদি তোমার পলিটিক্সে ইন্টারেস্ট থাকে, খুব সহজে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ইন্টারেস্ট নিয়ে চলে আসতে পারবে। অনেকেই বলতে পারো যে স্যার আমি পলিটিক্স পছন্দ করি না। দেখো, পছন্দ অপছন্দের ব্যাপার নয়, পলিটিক্সে ইন্টারেস্ট থাকা উচিত। পলিটিক্স মানে কি, যে যারা তোমার দেশকে চালনা করছে তাদেরকে তুমি সিলেক্ট করছো ভোটের মাধ্যমে। তো তুমি কোনো একজন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করো, তারা কি কি স্টেপ নিচ্ছে, তারা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা ক্ষমতায় এলে কি করতে পারে, বা তারা যদি ক্ষমতায় থাকে তাহলে তারা কি কি স্টেপ নিচ্ছে, এগুলো নিয়ে যদি তোমার ইন্টারেস্ট থাকে, দেখবে খুব সহজেই কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রতি ইন্টারেস্ট চলে আসছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমাদের যা কিছু হচ্ছে, দেখো ব্রিজ তৈরি থেকে শুরু করে যা কিছু হচ্ছে, সবই কিন্তু আমাদের ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করার জন্য। ইন্ডিয়াতে এআই ইম্প্যাক্ট সামিট হলো, কাদের জন্য? আমাদের ভারতবর্ষের মানুষের ডেভেলপমেন্টের জন্য, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্যই এই এআই ইম্প্যাক্ট সামিট হচ্ছে। তো যা যা ঘটছে সেগুলো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের দেশ ডেভেলপিং কান্ট্রি। তো পলিটিক্যাল নিউজের ওপর ইন্টারেস্ট যদি থাকে, আমাদের দেশ কিভাবে এগোচ্ছে, দেশের কোথায় কি ঘটছে সেগুলো জানার প্রতি যদি ইন্টারেস্ট থাকে। আর 3 নম্বর আমি যদি বলবো, 3 নম্বর হচ্ছে তোমার পলিটিক্যাল নিউজের প্রতি ইন্টারেস্ট। 2 নম্বর হচ্ছে দেশ কিভাবে এগোচ্ছে সেটার উপর ইন্টারেস্ট। আর 3 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল যে সমস্ত জিও পলিটিক্যাল নিউজগুলো রয়েছে, ঠিক আছে, গোটা পৃথিবীতে কি চলছে সেটা নিয়ে যদি তোমার ইন্টারেস্ট থাকে, খুব সহজে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ইন্টারেস্ট চলে আসবে। বুঝতে পারলে? হ্যাঁ, যত বেশি চর্চা তত বেশি ইন্টারেস্ট। চর্চা তুমি কখন করবে? যখন তোমার ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো? এই 3টে জায়গার উপর ফোকাস করতে হবে। এক হচ্ছে পলিটিক্যাল নিউজ, নেক্সট হচ্ছে তুমি দেশের কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আর জিও পলিটিক্যাল নিউজ। জিও পলিটিক্যাল নিউজের জন্য কি ফলো করতে পারো? স্কিল বাংলা বলে শুভদীপ স্যারের একটি চ্যানেল রয়েছে, সেখানে শুভদীপ স্যার জিও পলিটিক্যাল নিউজের উপর বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকেন, সেটা তোমরা ফলো করলে ইজিলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ইন্টারেস্ট চলে আসবে। দেখো, প্রত্যেকটা সাবজেক্টের উপর ইন্টারেস্ট নিয়ে আসতে হবে, তাহলেই তুমি কিন্তু ওই সাবজেক্টটাকে খুব সহজে পড়তে পারবে। দেখো, কম্পিটিটিভ এক্সামের পড়াশুনো করতে গিয়ে অনেকে অনেক কিছু ভুল করে, ভুল প্রসেস বেছে নেয়, তার জন্য তার পড়া বেশি মনে থাকে না, বা প্রচুর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। কম এফোর্ট দিয়ে কিভাবে বেশি দিন বেশি পড়াশুনো করা যায় এবং বেশি দিন পর্যন্ত মনে রাখা যায়, সেই প্রসেস শিখতে হবে। ঠিক আছে, তো কম এফোর্ট দিয়ে তুমি বেশি পড়া কিভাবে পড়বে? প্রথম হচ্ছে সেই সাবজেক্টের উপর যদি ইন্টারেস্ট আসে, যতদিন না ওই সাবজেক্টের উপর ইন্টারেস্ট আসছে না ততদিন তুমি কিন্তু মনে রাখতে পারবে না। ঠিক আছে, তো সেটাকে যদি একবার আয়ত্তের মধ্যে আনতে পারো, তাহলেই কিন্তু খুব সহজে সাবজেক্টগুলো রেডি হবে। বোঝাতে পারছি? সবাই বলে দাও, বুঝতে পেরেছো নাকি? এত সাবজেক্ট মনে রাখতে পারি না, ওই জন্য একটা একটা সাবজেক্ট পড়াশুনো স্টার্ট করতে হবে, একটা একটা সাবজেক্টকে কেন্দ্র করে বলে দিলাম প্রথমে। ঠিক আছে, আচ্ছা, সবাই বুঝে গেছে, ভেরি গুড। চলো নেক্সট, এবার আমরা চলে আসি। আঞ্চলিক নিরাপত্তাকে জোরদার করার জন্য আর্কটিক সেন্ট্রি নামে একটি নতুন আর্কটিক মিশন চালু করেছে। কারা চালু করেছে? হ্যাঁ, একদম অঙ্কিত কর্মকার। মন দিয়ে পড়লে কম পড়েও বেশি রেজাল্ট নিয়ে আসা যায়। এটা কোথা থেকে চালু করা হয়েছে? ন্যাটো থেকে। একদম, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোর ফুল ফর্ম। এখন কতগুলো সদস্য দেশ আছে? 32টা। ইদ্দুকি জলবিদ্যুৎ প্রকল্প, এটি কোন রাজ্যে অবস্থিত? ইদ্দুকি জলবিদ্যুৎ প্রকল্প, এটি কোন রাজ্যে অবস্থিত? আর আমি 5টা কোশ্চেন করাবো, এরপর তোমাদের আবার কালকে সকাল 10টায় ক্লাস হবে। আর যদি ক্লাস ভালো লাগে, যদি মনে হয় এখান থেকে তুমি কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছো জীবনে, তাহলে অবশ্যই ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় রেটিং দিয়ে দিও 5 স্টার।
দেখো কেরালা হবে আমাদের রাইট অ্যান্সার, ইদ্দুকি জলবিদ্যুৎ প্রকল্প। নেক্সট আমরা চলে আসি, কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ভূবিজ্ঞানের নোবেল, যে ভূবিজ্ঞানের নোবেল পুরস্কার হচ্ছে ক্র্যাফোর্ড পুরস্কার, এই ক্র্যাফোর্ড পুরস্কার পেয়েছেন কে? কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী? তো যে ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ভূবিজ্ঞানের নোবেল নামে পরিচিত ক্র্যাফোর্ড পুরস্কার জিতেছেন, সেই ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীর নাম কি? এগুলো তো আপনি কোশ্চেন অ্যান্সার করাচ্ছেন, কনসেপ্টের ক্লাস করান না। দেখো কনসেপ্টের ক্লাস বলতে কারেন্ট অ্যাফেয়ার্স এর কনসেপ্ট কি হতে পারে, আমি এই কোশ্চেন অ্যান্সারের মধ্যে দিয়েই মূলত বিষয়গুলো বলে দিচ্ছি, ওরকম কনসেপ্ট তো হয় না। দেখো কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ভূবিজ্ঞানের নোবেল নামে ক্র্যাফোর্ড পুরস্কার জিতেছেন, তো রাইট অ্যান্সার হচ্ছে কি হবে? অপশন এ হবে রাইট অ্যান্সার, বীরভদ্রন রামনাথন। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, থাইল্যান্ড মাস্টার্স 2026-এ কোন ভারতীয় সাটলার প্রথম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন সুপার 300 খেতাব জিতেছে? রাইট অ্যান্সার কি হবে? এটা আমি কালকে গ্রুপ সিডির একটা ক্লাস নিয়েছিলাম রাত্রি 8টায় বেঙ্গলি চ্যানেলে, সেখানে এই কোশ্চেনটা করেইছিলাম, দেবিকা সিহাগ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আর দুটো কোশ্চেন আমরা করে নিই, আজকে লাস্ট, কালকে আবার তোমাদের 10টা থেকে ক্লাস হবে। আচ্ছা এটা তো করিয়ে দিয়েছি, অপশন বি। নেক্সট দেখো ডালমা, ডালমা নয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে দলমা, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটি কোথায় আছে? এটা ঝাড়খণ্ডে রয়েছে। এবং দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আরো যাতে বেশি পরিমাণে পর্যটকরা আসে, তার জন্য এখানে নতুন নতুন কটেজ তৈরি করা হচ্ছে, সেগুলোর উদ্বোধন করা হচ্ছে। তো এই ডলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে আমি দুবার গিয়েছি, এবং একবার আমি স্কুটি নিয়ে গিয়েছিলাম, একবার আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম পাঞ্চ। এখানে গাড়ি নিয়ে ওপরে ওঠা যায়, স্কুটি নিয়ে এখন আর উঠতে দেয় না পাহাড়ের ওপরে। এবং এখানে একটা কটেজও রয়েছে, মানে একটা রিসর্টও রয়েছে। তো সেখানে আমি দুবারই ছিলাম, খুব সুন্দর। এবং ডলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ওখানে হাতি আছে, মানে পোষা হাতি দুটো বাঁধা আছে, এটা এলিফ্যান্ট করিডর জোনের মধ্যে পড়ে। এবং ওখানে ডিয়ার রয়েছে প্রচুর, ঠিক আছে, হরিণ আছে। তো ডলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা কোথায় লোকেটেড? এটা আছে ঝাড়খণ্ডে। নিউজের মতো করে কারেন্ট অ্যাফেয়ার্স করান, তাই বেশি ইন্টারেস্ট আসবে। দেখো নিউজ চ্যানেলে যেভাবে ইন্টারেস্ট নিয়ে আসে, সেরকম যদি আমি ইন্টারেস্ট নিয়ে আসতে চাই, তাহলে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অতটা ইম্পর্টেন্স কমে যাবে। জাস্ট একটা ফোন আসছে, আমি বলছি। আচ্ছা যেটা বলছিলাম যে ওই ইন্টারেস্টিং করতে গেলে, দেখো বেশি ইন্টারেস্টিং করতে গেলে নিউজে যে খবরগুলো নিয়ে আসা হয়, নিউজে সেই খবরগুলোকেই প্রচার করা হয়, যেগুলো মানুষের জানা উচিত সেরকম নয়, মানে যেগুলো মানুষের জানা উচিত এবং তার সাথে যেগুলো মানুষ সব থেকে বেশি আকর্ষিত হবে, ঠিক আছে, তো সেই টাইপের নিউজ আর কি। ওকে, বুঝতে পেরেছো? চলো, দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য ঝাড়খণ্ডে, লাস্ট কোশ্চেন আজকের, ইম্পর্টেন্স নেশনস কাপ 2026 এটা কোন দেশ আয়োজন করেছে? ইম্পর্টেন্স নেশনস কাপ, ইম্পর্টেন্স নেশনস কাপ এটা কোন দেশ আয়োজন করেছে? সৌদি আরব, ঠিক আছে, সৌদি। চলো আজকের ক্লাস এত দূর অবধি, ক্লাস কেমন লাগলো প্রত্যেকে জানিও, আমি তোমাদের এই পিডিএফও দিয়ে দেবো, কোনো চিন্তা করো না, ঠিক আছে।
আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল 10টায়। ওকে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আর যদি ভালো লাগে ক্লাস অবশ্যই 5 স্টার দিয়ে দিও।